এক নম্বর যে প্রশ্নটা করছেন এটা অনেকেই হয়তোবা আপনার জীবনের সাথে মিশে যায়। আমি বরাবরের মতো বলে থাকি, সেটা হচ্ছে সাহিত্য মিরর অফ দ্য সোসাইটি। মনে রাখবেন, সাহিত্য হচ্ছে মিরর অফ দ্য সোসাইটি, সমাজের দর্পণ। আপনার জীবনের দর্শন হচ্ছে সাহিত্য। এই সাহিত্যের চোখ দিয়ে আমরা সমাজকে দেখতে পারি, জীবন ব্যবস্থা দেখতে পারি, সব কিছুকে দেখতে পারি। পদ্মা নদীর মাঝি সেই বিখ্যাত মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্যটা না পড়লে আমরা বুঝতাম না পদ্মার তীরবর্তী মানুষগুলোর মানে জীবন প্রবাহটা কেমন, কতটা সংগ্রামী, এদের ভিতরে প্রেম আছে, ভালোবাসা আছে, অভাব আছে, অনটন আছে। সেই মহান বিখ্যাত যে ডায়লগটা, ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, আমার মনে হয় এটার ভার বহন করার মতো, এর ভার সইবার মতো, এই বাক্যের ব্যাখ্যা সইবার মতো আমরা এতটা জ্ঞানী নই, এতটা বুদ্ধিমান নই, এতটা জ্ঞান রাখি না। সো রিয়ালিটি ইজ দ্যাট সাহিত্য এটা শক্তিশালী বিষয়। এটা আপনার কি বলে, এর ভিতরে প্রেম আছে, আবেগ আছে, ভালোবাসা আছে, পরকীয়া আছে, যুদ্ধ আছে, বিপ্লব আছে, এই সব কিছু বিষয় নিয়েই মূলত সাহিত্য। দেখেন প্রথম যে প্রশ্নটা ছিল সেটা আপনার 46 বিশেষই ছিল, আই এম এ ম্যান মোর সিন এগেইনস্ট দ্যান সিনিং। খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে কিং লেয়ার। এটা হচ্ছে এখানে যারা ক্লাস করতেছেন এমন অনেক আছেন, আপনাদের জীবনের সাথে মিলে যাবে। আমি বিনয়ের সাথে বলবো, প্লিজ বিনয়ের সাথে বলবো একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। এতে করে যেটা হবে, ক্লাসটা শেয়ার করে দিলে যেটা হবে, স্টুডেন্ট উপস্থিতি বাড়লে অন্যরকম একটা ক্লাস হবে। ভালো করে খেয়াল করে দেখেন, এই জিনিসটা অনেকের সাথে মিলে যাবে। এবং সবচেয়ে মজার ঘটনা, যখন আমি বিশেষ ক্লাস নিতাম বিভিন্ন জেলায়, সাহিত্যের ক্লাসগুলো নেয়ার পরে দেখতাম এটা অনেকে পোস্ট করতো, আই এম এ ম্যান মোর সিন এগেইনস্ট দ্যান সিনিং। আমি যতটা অন্যায় করেছি তার চেয়ে বেশি অন্যায় আমার সাথে করা হয়েছে। আপনি একজনকে একদম ইনোসেন্টলি, খুব মানে নীরবে একজনকে ভালোবেসে গেছেন, ও আপনার বুকে সবচেয়ে বেশি মানে কুড়ালটা মারছে। আই এম এ ম্যান মোর সিন এগেইনস্ট দ্যান সিনিং। কিং লেয়ার, 3 কন্যার গল্প। ওই যেই প্রশ্ন আপনারা গল্পটা শুনে থাকেন, 3 কন্যাকে প্রশ্ন করা হয়, বড় 2 কন্যা একরকম উত্তর দেয়, রাজা খুশি হয়। 3য় কন্যার উত্তরে রাজা খুশি হয় না, 3য় কন্যাকে রাজা নির্বাসনে পাঠায়। 2 কন্যার মাঝখানে হচ্ছে সম্পদ ভাগ করে দেয়, 2 কন্যা আবার রাজাকে নির্বাসনে পাঠায়। এবার 3য় কন্যা তাই সেই রাজাকে উদ্ধার করে এবং বাবার সাম্রাজ্য উদ্ধার করতে গিয়ে কি বলে নিহত হন। এবং এই তৃতীয় কন্যাকে হারানোর পরে অত্যন্ত বেদনাদায়ক মানে হৃদয় নিয়ে উনি হচ্ছেন কোটেশন দিয়েছিলেন, আই এম এ ম্যান মোর সিন এগেইনস্ট দ্যান সিনিং। আমার এই কথাগুলো আমার মনে হয় এখানে যারা ক্লাস করতেছেন তাদের অনেকের জীবনের সাথে দেখবেন মিশে যাবে। আপনি পরিবারের জন্য করে যাচ্ছেন, সামান্য একটা ভুলে দেখবেন আপনাকে একদম ধোয়া তুলসী পাতার মতো একদম ধুয়ে দিবে, না হলে কাপড়ের মতো আপনাকে খাসবে। হোরাসিও এটা মূলত হচ্ছে হ্যামলেটের বন্ধু। হ্যামলেট এটা হচ্ছে এখান থেকে প্রতি বিসিএস এ প্রশ্ন হয়। হ্যামলেট নামটা ছোট, দ্য বিগেস্ট ট্র্যাজেডি অফ শেক্সপিয়ার। আপনি যদি বলেন আমি একটা মাত্র সাহিত্যিক পড়বো, 3 মার্কের প্রশ্ন কমন পেতে চাই, তাহলে আপনি শুধু শেক্সপিয়ার পড়েন। আর আপনি যদি বলেন আমি শুধু 1 মার্ক কমন পাবো, তাহলে আপনি হ্যামলেট পড়েন। এটা হচ্ছে রিয়ালিটি। জাস্ট আপনি যদি বলেন যে আমি শুধু 1 মার্ক কমন পেতে চাই, তাহলে হ্যামলেট পড়েন। হ্যামলেট থেকে প্রতি বছর প্রশ্ন হবেই। বলতে বলতে দেখেন 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে হ্যামলেট থেকে। বলছে দেখেন দ্য ফ্রেইলটি, এই প্রশ্নটা 2 বার এসেছে। 36 বিসিএসে একবার আসছিল, 36 বিসিএসে, এটা 37 বিসিএসে আসছে, 37 বিসিএসে আছে, এটা 46তম বিসিএসে আসছে আরেকবার। অর্থাৎ টোটাল 3টা বিসিএসে এই প্রশ্নটা আসছে। কি বলছে খেয়াল করে দেখেন, ফ্রেইলটি, ভালো করে খেয়াল করেন, ফ্রেইলটি দ্য নেম ইজ উইম্যান। মানেন আর না মানেন, বিশ্বাস করেন, আপনি যতই হচ্ছে তেজি হন, যতই রাগী হন, আর যতই তেজস্বী হন, যতই বাবার আদরের সন্তান হন না কেন, আপনি নারী, আপনি অবলা। আপনি নিজেকে চালাক ভাবতে গিয়ে জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্তগুলো নিয়ে বসে আছেন অন্যের প্ররোচনায়। Persuaded by someone, you take the most biggest mistakes or wrong decision in your life. আপনি আপনার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছেন। নারী তুমি অবলা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। নারী তুমি অবলা। দেখেন ফেইলটি, এটা এসেছিল একবার হচ্ছে 36 বিসিএসে, হ্যামলেট থেকে নেওয়া। মানে হচ্ছে হ্যামলেট তার মায়ের সম্পর্কে, অর্থাৎ প্রিন্স হ্যামলেট, যেটা হচ্ছে প্রোটাগনিস্ট মানে হচ্ছে নাটকের মুখ্য চরিত্রকে বলা হয় প্রোটাগনিস্ট। আমাদের মনে থাকার কথা, শুক্র শনিবারে আমরা যে সিনেমা দেখতাম সেখানে ঘোষণাচ্ছ শ্রেষ্ঠ অংশে, এই শ্রেষ্ঠ
অ্যাগনিস্ট অংশে মানে প্রোটাগনিস্ট। আর এটা হচ্ছে প্রিন্স হ্যামলেট, কিং হ্যামলেটের সন্তান। সে তার মাকে উদ্দেশ্য করে এমনটাই ভাবছিল, ফ্রয়েলটি দ্য নেম ইজ উইমেন, নারী তুমি অবলা। এটা হচ্ছে একদম চূড়ান্ত সত্য কথা। তো খেয়াল করে দেখেন, ফ্রয়েলটি দ্য নেম ইজ উইমেন অকার্স ইন শেক্সপিয়ার প্লে। এটা কি কিং লিয়ার? অবশ্যই না। এটা কি অথেলো? না। এটা কি ম্যাকবেথ? না। এটা হচ্ছে আপনার হ্যামলেট। একটা সময় ছিল 37 বিসিএসে প্রশ্নটা ঘুরাই দিছিল, সেটা হচ্ছে ফ্রেইলটি কোন পার্টস অফ পিস। মনে রাখবেন, ফ্রেইলটি একটা নাউন, 110%। 110% ফ্রেইলটি একটা নাউন। টি ওয়াই বা আই টি ওয়াই থাকলে নাউন হয়, টি ওয়াই বা আই টি ওয়াই থাকলে নাউন হয়। তাহলে ফ্রেইলটি দ্য নেম ইজ উইমেন ইট অকার। হ্যামলেট, কিং প্রিন্স হ্যামলেট তার মায়ের উদ্দেশ্যে ভেবেছিলেন, নারী তুমি অবলা। ফ্রেইলটি মানে নৈতিক দুর্বলতা বা অবলা, ফ্রেইলটি মানে নৈতিক দুর্বলতা বা অবলা। এরপরে দেখেন কি বলছে, দ্য হুইচ পিরিয়ড, হুইচ পিরিয়ড ইজ গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এটা এসেছিল 38তম বিসিএসে একবার, 46তম বিসিএসে আসছে, টোটাল 2বার আসছে। আপনি যদি ইংলিশ ডিসিপ্লিনের যে কোনো শিক্ষার্থীকে প্রশ্ন করে থাকেন, ভাই ইংলিশ সাহিত্যের তোমার শ্রেষ্ঠ সাহিত্যিক কে, আমার মনে হয় 99% হচ্ছে শেক্সপিয়রের কথাই বলবে। আর যদি শেক্সপিয়রই হয়ে থাকে তার প্রিয় সাহিত্যিক, তাহলে শেক্সপিয়রের যে পিরিয়ডটা, এটাকেই আমরা বলতে পারি গোল্ডেন পিরিয়ড, অথবা বলতে পারি গ্লোরিয়াস পিরিয়ড, আমরা স্বর্ণযুগ বলতে পারি। মানে কি বলবো, এজ অফ মানে গ্রেটেস্ট এজ অফ ইংলিশ লিটারেচার, সেটা হচ্ছে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। তার নাম হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। কোনো সন্দেহ নাই, এলিজাবেথ, রানী এলিজাবেথের যে শাসন আমল, সেইটাকে আমরা বলতে পারি এজ অফ গোল্ডেন এজ অফ কি বলে ইংলিশ পিরিয়ড, অল টাইম দ্য গ্রেটেস্ট পিরিয়ড অফ অল টাইম। মানে তুমি যদি বাদ দাও, পুরো সাহিত্যের কথা বাদ দাও, তুমি যদি শুধুমাত্র ভাইয়া, তুমি যদি শেক্সপিয়ারকে দিয়ে, ইফ ইউ জাস্ট কনসিডার অ্যান ইংলিশ লিটারেচার দ্য, মনে করো ওয়ার্কস, খুব ভালো একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে ওয়ার্ক। এটা মনে রাখবা, আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, বাট ওয়ার্কের সাথে যখন তুমি এস দিবা, এটা হয়ে যাবে কাউন্টেবল নাউন। এর বাংলা হবে কিন্তু সাহিত্যকর্ম। খুব ভালো করে মাথায় রাখবা, এর বাংলা হচ্ছে সাহিত্যকর্ম। এটাকে তুমি বলতে পারো মাচ ওয়ার্ক, মাচ আনকাউন্টেবল নাউন, মাচ। আর এটাকে বলতে পারো ম্যানি ওয়ার্কস, এটাকে কাউন্টেবল নাউন বলা হয়। সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, ম্যানি ওয়ার্কস আর মাচ ওয়ার্ক। সবাই একটু রেসপন্স করো প্লিজ ভাইয়া। মাচ ওয়ার্ক এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর ম্যানি ওয়ার্কস এটা হচ্ছে তোমার কাউন্টেবল নাউন। থ্যাংকস আ লট। 200 স্টুডেন্ট হলে ক্লাসটা নিতে খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে খুব ভালো করে একটু খেয়াল করে দেখো প্লিজ, দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, যদি শুধুমাত্র শেক্সপিয়রের সাহিত্যকর্ম দিয়ে ইংলিশ সাহিত্যকে বিবেচনা করা হয়, বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী সাহিত্যের নাম হবে ইংরেজি সাহিত্য। এত শক্তিশালী সাহিত্য, হোয়াট এভার। এরপরে কি বলছে খেয়াল করো, গোল্ডেন এজ। তাহলে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, গ্লোরিয়াস পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। এরপরে বলতে পারো গ্রেটেস্ট পিরিয়ড অফ অল টাইম, সেটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। এবং শুধু তাই না, ইংরেজি শাসন আমলের মধ্যে রানী এলিজাবেথ ছিলেন অন্যতম সেরা। সো বলতে পারো গ্লোরিয়াস পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, আর্লি রোমান্টিক পিরিয়ড, আর্লি মডার্ন পিরিয়ড, অল গ্রেটেস্ট পিরিয়ড অফ অল টাইম। তুমি দেখো রোমিও জুলিয়েট আছে কি নাই, আর্লি রোমান্টিক, আমরা জানি একটা রোমান্টিক পিরিয়ড আছে। রোমান্স খুব অল্প, তাই রোমান্টিক পিরিয়ডটাও অল্প, খুবই স্বাভাবিক। রোমান্স দেখবা অল্প সময়ের জন্য হয়, যেটা আমরা বায়োলজিক্যালি আমাদের নিড পূরণ করি, বা আমরা হাগ করতে পছন্দ করি, এমব্রেস আলিঙ্গন করতে পছন্দ করি, এটা দেখবা খুব বেশি সময়ের জন্য হয় না। 24 ঘন্টা কেউ কাউকে জড়াই ধরে থাকতে পারে না। গোল্ডেন এই রোমান্টিক পিরিয়ডটা এই কারণে ছোট, সেন্সটা ডেভেলপ করবা। রোমান্স অল্প সময়ের জন্য হয়, তাই রোমান্টিক পিরিয়ডটাও অল্প সময়ের জন্য, রোমান্টিক পিরিয়ডটা খুবই অল্প সময়ের জন্য। হোয়াট এভার, ওইদিকে যাচ্ছে না। তাহলে গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচারের আরো 4টা নাম আছে। এই 4টা নাম কি? এটা গোল্ডেন পিরিয়ড, এটাকে বলতে পারো গ্লোরিয়াস পিরিয়ড, গ্লোরিয়াস পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, এটাকে বলতে পারো আর্লি রোমান্টিক পিরিয়ড, আর্লি রোমান্টিক পিরিয়ড এটা বলতে পারো, এটাকে বলতে পারো আর্লি মডার্ন, এর ভিতরেই একটা মডার্নিটি আছে, আর্লি মডার্ন পিরিয়ড এটা বলতে পারো। এরপরে বলতে পারো গ্রেটেস্ট পিরিয়ড, দ্য গ্রেটেস্ট পিরিয়ড অফ অল টাইম,
তুমি একটু খেয়াল করে দেখো তো, 90 দশকে বাংলা সিনেমায় একজন নায়ক ছিলেন, 90 দশকে বাংলা সিনেমার একজন মহান নায়ক ছিলেন। ক্যান ইউ ইমাজিন, সেই নায়কটার ভিতরে বর্তমান যুগের নায়কের যে স্টাইল তার চেয়েও বেশি ছিল। সালমান শাহ বাংলাদেশের সিনেমা জগতে একজন মহান নায়ক ছিল। এখন টুপি পরে আসি বইল না যে সিনেমার গল্প কেন বলতেছেন ভাই, ইংলিশ সাহিত্যের ক্লাস নিচ্ছি, যদি বলো দাড়ি টুপি আছে শরীয়ত সম্মতভাবে ইংলিশ সাহিত্যের ক্লাস নেন, আমার মনে হয় এইটা আমার দ্বারা খুব একটা পসিবল হবে না। শরীয়ত সম্মতভাবে হাদিস কুরআন মেনে ইংলিশ সাহিত্যের ক্লাস নেওয়া সম্ভব না। ইংলিশে ধর্ম আছে, সাহিত্যে ধর্ম আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, সব কিছু আছে, পরকীয়া আছে, এভরিথিং কম হচ্ছে সাহিত্য। এই কারণে কি বলে তোমার কি বলে শরীয়ত সম্মতভাবে ইংলিশ সাহিত্য পড়ানো সম্ভব না। তাহলে আমরা সালমান শাহকে বলতে পারি বাংলাদেশ সিনেমা জগতের অন্যতম কিংবদন্তি। আর্লি রোমান্টিক মানে রোমান্টিক যুগের আগেই, মডার্ন যুগের আগেই সালমান ছিল অন্যরকম মডার্ন। এখনকার নায়করা যা ফলো করে, উনি 90 দশকে তার চেয়ে বেশি আর্টিস্ট ছিলেন, তার চেয়ে বেশি স্টাইলিশ ছিলেন, তার চেয়ে বেশি মডার্ন ছিলেন, তার চেয়ে বেশি গর্জিয়াস ছিলেন। লাইক দিস, কথা কি বুঝাইতে পারছি বাচ্চারা? আসো সামনে দিকে যাই। তাহলে এলিজাবেথান পিরিয়ডের টোটাল নাম কয়টা? 5টা। এলিজাবেথান পিরিয়ড, দ্য মোস্ট পাওয়ারফুল পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। এখান থেকে 5-6টা প্রশ্ন আসবেই আসবেই আসবেই। তুমি যদি 7 পেতে চাও 7, তাহলে এলিজাবেথান পিরিয়ডটা পড়ো, রোমান্টিক পিরিয়ডটা পড়ো, আধুনিক পিরিয়ডটা পড়ো। হাতে গোনা তোমাকে 12-14 জন সাহিত্যিক বলে দেব, 7 পেয়ে যাবা। রোমান্টিক পিরিয়ডের 5-6 জন পড়বা, এলিজাবেথান পিরিয়ডের শেক্সপিয়ার পড়বা, আর মডার্ন পিরিয়ডের গিয়ে 4 জন সাহিত্যিক পড়বা। 6 থেকে 7 পেয়ে যাবা। সাহিত্যে মার্ক তোলা খুবই সহজ রে বাপু। ওকে, আসো এবার আসো 4 নাম্বারটা। 4 নাম্বারটা কি বলছে খেয়াল করে দেখো। 4 নাম্বারটা, সরি জেন্টলম্যান, বলছে দ্য পোয়েম টু হিজ মিস্ট্রেস। ক মানে মনে রাখবা লজ্জাবতী। ক, এই ক শব্দের অর্থটা মনে রাখবা, ক শব্দের অর্থটা হচ্ছে মনে রাখবা লজ্জাবতী। তাহলে আজকে গিয়ে ডাকবা ও মাই, ও মাই, ও মাই কও, ও মাই কও ড্যাশ। তোমারটার নাম তুমি জানো, তোমারটার নাম কি? সালাউদ্দিন, আই ডোন্ট নো। বলবা ও মাই কও, ক মানে হচ্ছে লজ্জাবতী। মিস্ট্রেস মনে রাখবা, মিস্ট্রেস মার্ভেল, মিস্ট্রেস মার্ভেল। মিস্ট্রেসের মিস্ট্রেস কে লিখছে? মার্ভেল, মিস্ট্রেস মার্ভেল, মিস্ট্রেস মার্ভেল। জ্যাকোবিয়ান পিরিয়ডের সাহিত্যিক বলা হয়, জ্যাকোবিয়ান পিরিয়ডের সাহিত্যিক বলা হয়, তার নাম হচ্ছে অ্যান্ড্রো মার্ভেল। হেনরি হর্ন না, জর্জ হাবার্ট না, জন ডান না। এই যে জন ডান খুব ভালো লাগে, সবাই একটু কমেন্ট করো। পোয়েট, পোয়েট অফ বাঁশ, পোয়েট অফ বাঁশ বলে থাকি, যদিও বইয়ে লেখা আছে লাভ। জন ডান একে বলা হয় ভালোবাসার কবি। এগুলো শুনলে গ্যারান্টি দিচ্ছি, এগুলো শুনলে তুমি, গ্যারান্টি দিচ্ছি এগুলো শুনলে তুমি 10 মার্ক কমন পাবা। খালি কথাগুলো একটু গল্পের আকারে শোনো, গান আকারে শোনো। যদিও আমার কথা হচ্ছে হাস, একটু কর্কশ, এরপর একটু শোনো, এগুলো দেখবা কাজ হয়ে গেছে। যেটা বলতে চাচ্ছি খেয়াল করে দেখো, জন ডান পোয়েট অফ লাভ। কারে কমেন্ট করো না কারে? জন ডান হচ্ছে পোয়েট অফ লাভ। তোমার দায়িত্ব হচ্ছে খালি কমেন্টে ফাটা ফেলে দেওয়া। ক্লাসরুমে থাকলে আমি মুখ দিয়ে বলাইতাম, এটা সম্ভব হচ্ছে না। তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে প্লেস প্লেস খালি কমেন্ট করে একদম পুরো উজাড় করে দাও। তাহলে পোয়েট অফ লাভ বলা হয় জন ডানকে। পোয়েট অফ বাঁশ, আমার ভালোবাসে বলি বাঁশ, এটা বাঁশ, এটা ভালোবাসা না, এটা হয়ে গেছে ভালো বাঁশ। তাহলে জন ডানকে বলা হচ্ছে পোয়েট অফ লাভ। আর মনে রাখবা মিস্ট্রেস লিখছেন মার্ভেল, মিস্ট্রেস লিখছেন মার্ভেল। মিস্ট্রেস কে লিখছে? মার্ভেল, মিস্ট্রেস লিখছে মার্ভেল। জ্যাকোবিয়ান, জ্যাকোবিয়ান, জ্যাকোবিয়ান পিরিয়ড 1603 সাল, 1603 থেকে 1625। এটা হচ্ছে তোমার 22 বছর জ্যাকোবিয়ান পিরিয়ড। রানী এলিজাবেথ মরে যাবার পরে ক্ষমতায় বসেন স্কটল্যান্ডের রাজা জেমস ফার্স্ট, তার নাম অনুসারে জ্যাকোবিয়ান পিরিয়ড। আর এই জ্যাকোবিয়ান পিরিয়ডের 2 জন সাহিত্যিক তোমাকে পড়তে হবে, একটা হচ্ছে তোমার অ্যান্ড্রো মার্ভেল, আরেকটা হচ্ছে জন ডান। এই 2টা সাহিত্য তোমাকে অত্যাবশ্যকীয় ভাবেই পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। কথা ক্লিয়ার?
এলিজাবেথান পিরিয়ডের ঠিক পরের পিরিয়ডের নামই হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ড, যার প্রধান কবি জন ডান। মনে রাখতে পারো, জন জ্যাকোবিয়ান, জন জ্যাকোবিয়ান, জন জ্যাকোবিয়ান, জন জ্যাকোবিয়ান। আবার বলতেছি, এগুলো জিকে ছন্দ আকারে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, তাহার নাম দিয়ে মনে রাখো, নো ম্যাটার। এক্সাম হলে অ্যান্সার করতে পারাটাই মূল বক্তব্য, এছাড়া আর কোনো কিছু নাই, মেজর কোনো কিছু নাই। এরপরে কি বলছে আসো, মাশাল্লাহ মাশাল্লাহ, life is but a walking shadow, a poor player that starts and fades his sport upon। খুবই দেখো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, এটা জীবন একটি চলমান ছায়া। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন, এই যে ওয়াকিং, এটা কি জেরান হবে না পার্টিসিপল হবে? হোয়াট উইল বি দ্য অ্যান্সার বলো তো? মানে গ্রামারের ভিতরে গ্রামার, গ্রামারের ভিতরে গ্রামার। ওকে, তাহলে আমার একটু বলবা প্লিজ। আচ্ছা, কম মরে যাক বেঁচে যাক কোনো সমস্যা নাই। দেখো মানে সাহিত্যের ভিতরে গ্রামার, সাহিত্যের প্রশ্ন থেকে অনেকগুলো গ্রামার প্রশ্ন আলোচনা করা যায়। লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, দিস ইজ জেরান অর দিস ইজ পার্টিসিপল। অনেক গ্রামার শিখছো, দেখি পারো কিনা। প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, এখনো কমেন্ট পাই নাই। লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, অবশ্যই এটা চলমান ছায়া, জীবন একটা চলমান ছায়া। লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, খুব ভালো করে মনে রাখবা। ওয়াকিং 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 শ্যাডো, ওয়াকিং শ্যাডো, দিস ইজ অ্যাবসলিউটলি প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি বলা হয় ওয়াকিং, ওয়াকিং দাদুরা হাঁটে, ওয়াকিং স্টিক হাঁটার লাঠি, এই ওয়াকিংটা হচ্ছে তোমার জেরান, দাদুরা যে লাঠি দিয়ে হাঁটে, স্টিক ফর ওয়াকিং হাঁটার জন্য লাঠি, আর শ্যাডো ইজ ওয়াকিং, শ্যাডো নিজে হাঁটে। তোমরা ভালো করে জানো একটা ইজ দ্বারা রিপ্লেস করা যায় আর একটা ফর দ্বারা রিপ্লেস করা যায়। এই টেকনিকটা শিখতে শিখতে তোমরা বড় হইছো। সো ওয়াকিং শ্যাডো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা হচ্ছে ওয়াকিং স্টিক, দাদুর হাঁটার লাঠি, দাদুরা যে লাঠি দিয়ে হাঁটে সেটাকে বলা হচ্ছে ওয়াকিং স্টিক, এটা হচ্ছে জেরান। হোয়াটএভার। তো ওয়াকিং শ্যাডো বিখ্যাত উক্তিটা নেওয়া মূলত হচ্ছে তোমার লেডি ম্যাকবেথ থেকে, ম্যাকবেথ থেকে নেওয়া। সো এটা কি তোমার খেয়াল করে দেখো, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, এ পোর প্লেয়ার দ্যাট স্টার্টস অ্যান্ড ফ্রিড হিজ স্টেজ অ্যান্ড দেন ইজ হার্ড নো মোর, দিস মেমোরেবল লাইন্স ইন শেক্সপিয়ার স্পোকেন বাই। এই গুরুত্বপূর্ণ লাইনটা শেক্সপিয়ারে কে বলছে বলো তো? খেয়াল করে দেখো, এই এবং বাস্তবতা হচ্ছে ম্যাকবেথ অন্যতম একটা, এখানে দুইজন আছে, লেডি ম্যাকবেথ আর একটা আছে হচ্ছে ম্যাকবেথ। খেয়াল করে দেখো, আজ থেকে 550 বছর আগে বলা কথাগুলো শেক্সপিয়ারের এখনো জীবন্ত। ওনাকে বলা হয় পোয়েট অফ হিউম্যান নেচার। উনি সর্বযুগের সর্বকালের যে কোনো মানুষের জন্য তার এই কথাগুলো আজও হচ্ছে দেখবা একদম মানে কি বলবো, লেডি ম্যাকবেথ মানে লোভ লালসার বশবর্তী হয়ে রাজা ডানকানকে হত্যা করলেন। আজকের এই জামানায় নারীদের ভিতরে এই লোভ লালসা আছে না নাই? অবশ্যই আছে। এবং উনি যখন হচ্ছে মানে বিখ্যাত একটা কোটেশন ছিল 40তম বিসিএসে, যে হেয়ার স্টিল দ্য স্মেল অফ ব্লাড, এখনো রক্তের দাগ শুকায় নাই, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়ান উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, আরবের সমস্ত সুঘ্রাণ আমার হাতকে সুবাসিত করতে পারে নাই। এটা ছিল মোস্ট পাওয়ারফুল কোটেশন বাই লেডি ম্যাকবেথ। সো এই উক্তিটা লেডি ম্যাকবেথের না, উক্তিটা হচ্ছে মূলত ম্যাকবেথ, অর্থাৎ সেনাপতি ম্যাকবেথ নিজে উক্তিটা দেন, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, জীবন একটি চলমান ছায়া। 6 নম্বর কি বলছে খেয়াল করে দেখো, অল ফর লাভ, খুবই গুরুত্বপূর্ণ একটা সাহিত্য, অল ফর লাভ, খুবই গুরুত্বপূর্ণ সাহিত্য। দেখো, অল ফর লাভ ইজ ড্রামা রিটেন বাই, অল ফর লাভ আরেকটা আছে দেখবা হচ্ছে লাভ ফর লাভ, অল ফর লাভ আরেকটা আছে দেখবা হচ্ছে লাভ ফর লাভ। দুটো নামের ভিতরে তুমি দেখবা কবর একটা কবিতা আছে, কবর কবিতা কার বলো? কবর একটা কবিতা আছে, ববিতা না, কবিতা। আবার কবর একটা নাটক আছে, মেবি নাটক, রাইট? একটা মনির চৌধুরী, আরেকটা হচ্ছে কবর কবিতা জসিমউদ্দিনের, যেখানে প্রিয় মানুষের বিয়োগান্ত ঘটনা নিয়ে রচিত কবর নামে সে বিখ্যাত কবিতা, যাকে বলতে পারি বাংলা সাহিত্যের একটা ইলেজি মানে হচ্ছে শোকগাথা। খুব ভালো করে খেয়াল করে দেখো, অল ফর লাভ আরেকটা আছে হচ্ছে লাভ ফর লাভ। এই সেম নামের সাহিত্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা
লিখেছেন জন ড্রাইডেন, অল ফর লাভ। আরেকটা লিখেছেন হচ্ছে তোমার উইলিয়াম কনগ্রিভ, অল ফর লাভ, এটা সেম যুগের সাহিত্যিক। অল ফর লাভ জন ড্রাইডেন, লাভ ফর লাভ লিখেছেন উইলিয়াম কনগ্রিভ। ভালো করে মনে রাখো আর কি, হ্যাঁ। আর এই যে জন বানিয়ানের একটা বিখ্যাত সাহিত্য আছে পিলগ্রিম প্রোগ্রেস, বিখ্যাত একটা সাহিত্য, এটা মনে রাখবা বিএনপি দিয়ে, পিলগ্রিম প্রোগ্রেস, হোয়াট এভার। অল ফর লাভ জন ড্রাইডেন, এটা উনি মেবি হচ্ছে রেস্টোরেশন এই যুগের সাহিত্যিক, 1660 থেকে 1700, যার নাম অনুসারে তার প্রভাব অনুসারে এই যুগকে বলা হয় এজ অফ ড্রাইডেন, যার নাম অনুসারে বলা হয় এজ অফ ড্রাইডেন। উনাকে ক্রিটিসিজমের ফাদার বলা হয়। নামের ভিতরে দেখো একটা ভাব আছে ড্রাই। উনি শেক্সপিয়ারের মোস্ট ক্রিটিক হচ্ছে জন ড্রাইডেন। নামের ভিতরে একটা ড্রাই ভাব আছে। তোমার এলাকার যে মুরব্বী, যে বয়স্ক লোকটা সব মানুষের মানে দেখবা হচ্ছে বদনাম করে বেড়ায়, সমালোচনা করে বেড়ায়, একটু খাসটা চরিত্রের হয়। যেভাবে তুমি মনে রাখা দরকার, মানে এখানে মূল বিষয়টা হচ্ছে, ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে মনে রাখা দরকার। এখন তুমি কিভাবে মনে রাখবা, ইটস আপ টু ইউ, একান্ত হচ্ছে তোমার ব্যাপার। তাহলে অল ফর লাভ রেস্টোরেশন পিরিয়ডের সাহিত্যিক জন ড্রাইডেন, 1660 থেকে 1770 না, 1700 হবে, ক্ষমা চেয়ে নিচ্ছি। অর্থাৎ ইংল্যান্ডের রাজতন্ত্রের পতন হওয়ার পরে 1649 সালে যখন চার্লস ফার্স্টকে শিরোচ্ছেদ করা হয়, এক্সিকিউটেড ইন ফ্রন্ট অফ দ্য বাকিংহাম প্যালেস, তার সন্তান চার্লস সেকেন্ড পালিয়ে আত্মরক্ষা করেন। পৃথিবীর ইতিহাসে যত মানে বিপ্লব হয়েছে, যত যুদ্ধ হয়েছে, তারপরে একটা অ্যানার্কি বহমান। আমাদের এই বিপ্লবের পরে গভর্নমেন্ট খুব শক্তিশালীভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, মোটেই পারতেছে না। ভালো করে খেয়াল করে দেখো, কেমন যেন একটু অচল অবস্থা। সেটার বিভিন্ন সোশ্যাল কনটেক্সট আছে। তো 11 বছর ওইরকমই অ্যানার্কি ছিল। এরপরে ইংল্যান্ডের জনগণ আবার ক্ষমতায় বসালেন চার্লস সেকেন্ডকে, তার মধ্য দিয়ে আবার রাজতন্ত্রের পুনরুদ্ধার হলো। এই কারণে বলা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, যেটা রেস্টোরেশন হয় 1660 সালে। আর এই রেস্টোরেশন পিরিয়ডের মেয়াদ ছিল 1660 থেকে 1700। অল ফর লাভ মনে রাখবা, কি বলে হচ্ছে অল ফর লাভ জন ড্রাইডেন, আর লাভ ফর লাভ হচ্ছে উইলিয়াম কনগ্রেস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র। এই চরিত্রটা এই প্রথম না, অনেকবার এসেছে। ক্যালিবান ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টার ফ্রম শেক্সপিয়ার। হ্যামলেটে আমরা এমন কোনো চরিত্র দেখতে পাই না। হ্যামলেটে প্রিন্স হ্যামলেট, কিং হ্যামলেট, হোরাসিও আছে, গার্ট্রুডে আছে, ঠিক আছে না, তার মা আছে, তার গার্লফ্রেন্ড আছে। সো এই জাতীয় কোনো কিছু আমরা পাই না। আমার মনে হচ্ছে অথেলোতে আমরা এই জাতীয় কোনো কিছু পাই না, ম্যাকবেথেও পাই না। দিস ইজ দ্য টেম্পেস্ট, এটাকে বলা হচ্ছে লাস্ট ওয়ার্ক অফ শেক্সপিয়ার, অথবা সোয়াং সং মানে হচ্ছে শেষ কীর্তি। হিন্দু ভাই বোনদের দেখবা কেউ মারা গেলে, বা মুসলমানদের মারা গেলে জানা যায়, হিন্দু ভাই বোনদের দেখবা হচ্ছে শেষ কীর্তি হিসাবে এখন কেউ পোড়ায়, অথবা কেউ কবর দেয় ঢালাওভাবে, মানে কি বলে খারাপভাবে মেবি কবর দেয়, সেটাকে বলা হচ্ছে সোয়াং সং, শেষ কীর্তি, দ্য লাস্ট ওয়ার্ক অফ কি বলে হচ্ছে শেক্সপিয়ার। তাহলে সবাই একটু দ্য টেম্পেস্টের পরে লেখো সোয়াং সং, বা শেষ কীর্তি বা শেষ সাহিত্য, এটাকে বলা হয় সোয়াং সং। সামনে কি যাব? এরপরে দেখো 9 নাম্বার যে প্রশ্নটা, 8 নাম্বার যে প্রশ্নটা, এখান থেকে গ্রামাটিক্যাল বিশ্লেষণ করা সম্ভব। ইট ক্যান বি পসিবল টু অ্যানালাইসিস গ্রামার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটা সুন্দর একটা বিশ্লেষণ দেয়া যায়। দেখো এখানে আছে হচ্ছে সুইট, এটা কোত্থেকে নেওয়া সেটা প্রশ্নে পরে যাচ্ছি। এখানে আছে সুইট, এরপরে দেখো আছে হচ্ছে আর। এটা কিভাবে সম্ভব দেখতে পাচ্ছ? আমি যদি একটু গ্রামাটিক্যাল বিশ্লেষণে যাই, যে সুইট, খেয়াল করে দেখো, সুইট ড্যাশ the uses of the adversity মানে হচ্ছে প্রতিকূলতা। এরপরে বেশিরভাগই অ্যান্সার করবা হচ্ছে ইজ, কিন্তু বাস্তবতা সেটা না। বাস্তবতা এখানে কোনোভাবেই হচ্ছে সুইটটা সাবজেক্ট না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এখানে আবারও বলে রাখি, একটু সময় দিয়ে সাথে থাকবা প্লিজ। এখানে কোনোভাবেই এখানে আরে ধুর বাবু,
আচ্ছা, এখানে কোনোভাবেই আরেকবার লিখি প্লিজ, একটু সময় দাও। সুইট সুইট ড্যাশ দ্য ইউজেস অফ দ্য অ্যাডভার্সিটি। আচ্ছা, সুইটেড ড্যাশ ইজ দ্য ইউজেস অফ দ্য অ্যাডভার্সিটি। সেটা হলো এই যে সুইট দেখতে পাচ্ছ, এটা সুইট কোনোভাবে এখানে সাবজেক্ট না, সুইট একটা অ্যাডজেক্টিভ। আবার বলতেছি সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, খুব ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব সাবজেক্ট হয় না। আবার বলতেছি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সাবজেক্ট হয় না। এরপরেও যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব সাবজেক্টে বসে যায়, খুব ভালো করে মাথায় রাখবা, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যদি সাবজেক্টে বসে যায়, খুব ভালো করে মাথায় রাখবা, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব যদি সাবজেক্টে বসে যায়, তাহলে সাবজেক্টটা থাকবে ভার্বের পরে। অর্থাৎ আমাদের এই বাক্যের সাবজেক্টটাকে জানো, আমাদের এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে এই যে এটা, দিস ইজ আওয়ার সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ইউজেসটা হচ্ছে সাবজেক্ট, এই কারণে বেসিক্যালি ইজ না হয়ে মূলত হচ্ছে কি আর হচ্ছে। যেমন আমি যদি তোমাকে বলি, সেটা হচ্ছে দেয়ার is obligar a school in our village। আমাদের গ্রামে একটা স্কুল আছে। খুব স্বাভাবিক, তুমি হয়তোবা মুখস্থ করে কি করবা, তুমি স্বাভাবিকভাবে ইজ অ্যান্সার করবা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ইজটা যে অ্যান্সার করলা, এটা কি দেয়ারকে ফলো করে করলা না এই স্কুল ফলো করে করলা? অবশ্যই হচ্ছে এই স্কুল ফলো করে করছো, কেননা মনে রাখবা দেয়ারটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হইতে পারে না। আবার বলতেছি, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব যদি জোর করে, গায়ের জোরে, পলিটিক্যাল পাওয়ার খেটে সাবজেক্টের পজিশনে বসে যায়, তখন সাবজেক্টটা বেসিক্যালি চলে যায় হচ্ছে কোথায়? ভার্বের পরে। সাবজেক্টটা চলে যাবে কোথায়? এই যে দেখো ভার্বের পরে। সো এই স্কুল, এটা অনুসারে হবে ইজ। অ্যাজ সেম অ্যাজ, দেখো ওই যে বললাম না, সাহিত্যের অনেকগুলো প্রশ্ন থেকে গ্রামার বের করা যায়। সুইট, এখানে মূল ব্যাপারটা হচ্ছে দ্য ইউজেস, এই কারণে হয়েছে আর। এটা আজীবন মনে রাখবা, সুইট একটা অ্যাডজেক্টিভ, সুইট। আর মনে রাখবা সুইটের সাথে এস দিলে এটা হবে নাউন, আর এটা হবে নাউন, বাংলা হবে মিষ্টান্ন। তুমি বিভিন্ন দেখবা লেখা থাকে শামীম সুইটস, বিক্রমপুর সুইটস, এই সুইটস, ওই সুইটস, দেখছো না? এগুলো দেখছো না বলো তো? অবশ্যই এগুলো ঘটে থাকে। আচ্ছা প্রিয় ভাই বোনেরা আমার, ইয়েস, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হয় না। সুইট আর দ্য ইউজেস অফ দ্য অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা। মনে রাখবা অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল। অ্যাডভার্স সিচুয়েশন, তুমি যে বেকারত্বে আছো, এর চেয়ে বড় অ্যাডভার্স সিচুয়েশন আর নাই। ইউ আর নাও পাসিং দ্য মোস্ট অ্যাডভার্স সিচুয়েশন ইন ইউর লাইফ। তোমার জীবনের সবচেয়ে সংকটময় সিচুয়েশন তুমি পার করতেছো, সেটা হচ্ছে বর্তমান সময়ে। সো অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল, অ্যাডভার্সিটি প্রতিকূলতা, যার বাংলা তা, ধিন 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 তা, সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর একটু আগে যেটা বললাম, আইটিওয়াই বা টিওয়াই থাকলে নাউন হয়। এই যে দেখো শব্দের শেষে আইটিওয়াই বা টিওয়াইও আছে, সব কিছু কিন্তু দেখো হচ্ছে মানে একদম কি বলবো উজ্জ্বল ভাবে। সো এটা জুলিয়াস সিজার থেকেও না, এটা ম্যাকবেথ থেকেও না, কমেডি অফ ইরোর্স থেকে না, এটা হচ্ছে অ্যাজ ইউ লাইক নাটক থেকে। সে বিখ্যাত কমেডি, একদম পিওর কমেডি। সবাই একটু কমেন্ট করো, অ্যাজ ইউ লাইক ইট, এটা লেখো, সবাই একটু লেখো। এটা 100% হচ্ছে কমেডি, পিওর কমেডি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখান থেকে প্রশ্ন হচ্ছে এটা কোন জাতীয়, মানে এটা কোন জাতীয় সাহিত্যকর্ম? এটা কি ট্র্যাজেডি? না, এটা 100% কমেডি। এরপরে কি বলছে দেখো, ফ্রান্সিস বেকন। ও মাই গড, ফ্রান্সিস বেকন। আচ্ছা মনে রাখবা কিভাবে বেকন, দেখবা আমি যদি তোমাকে বলি প্রমোদ চৌধুরী, তোমরা 9-10 বা এসএসসিতে, ইন্টারে তোমরা দুটো পড়ে থাকবা, একটা হচ্ছে বই পড়া আর একটা হচ্ছে সাহিত্যের খেলা। এবং এই সাহিত্যগুলো আমাদের সময় ছিল সাহিত্যের খেলা, বই পড়া। এমন কেউ আসো যে এই দুটা পাইছো? আমার একটু বলো তো কমেন্ট বক্সে, কারা কারা আসো এসএসসি বা ইন্টারে এই দুটা মহান সাহিত্য পেয়েছো, সাহিত্যকর্ম আর একটা হচ্ছে বই পড়া? প্লিজ anyone can tell me that you read বই পড়া অথবা সাহিত্যের খেলা? প্রবন্ধ, খেয়াল করে দেখো, প্রবন্ধ সাহিত্যের মধ্যে সবচেয়ে চিন্তা গভীর বা চিন্তা নির্ভর একটা সাহিত্যের মানে সেকশনের নাম হচ্ছে প্রবন্ধ।
খুব ভালো করে মনে রাখবে, এবং 100% নিরস। এটা পড়তে হলে প্রচন্ড ধৈর্য দরকার। উপন্যাস বা রোমান্টিক উপন্যাস, প্রেম, যুদ্ধ, বিগ্রহ এগুলো দেখতে, বা তামিল সিনেমার মুভি এগুলো দেখতে, মেলোড্রামা, সাহিত্যে একটা ড্রামা আছে তার নাম হচ্ছে মেলোড্রামা, সাহিত্যে একটা ট্রাম আছে মেলোড্রামা, মানে ফুল অফ ভায়োলেন্স, ফুল অফ ভায়োলেন্স, ফুল অফ মানে সেন্সেশনাল, যেটাকে আমি তামিল সিনেমার সাথে তুলনা করি মেলোড্রামা, কোপা সামসু ড্রামা, রাইট? তাহলে এটা একটু ভালোবেসে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে খুব ভালো করে খেয়াল করে দেখো, মেলোড্রামা, মেলোড্রামা মানে হচ্ছে ফুল অফ ভায়োলেন্স, সেন্সেশনাল। আমি এটাকে তামিল সিনেমার সাথে বলি, বাংলা সাহিত্যে বা বাংলা সিনেমার মতো বললে হবে ডিপজলের ভাষায় কোপা সামসু ড্রামা। হোয়াট এভার, ওইদিকে যাচ্ছে না। আমি বোঝাতে চাচ্ছি প্রবন্ধটা বাংলা সাহিত্যের মধ্যে সবচেয়ে নিরস একটা পাঠ। এটা পড়তে যেই পরিমাণ ধৈর্য দরকার, আমাদের জেনজির এই জেনারেশনের এই ধৈর্য আছে কিনা আমি জানি না। জেনজির এই জেনারেশনের এরা মনে করো সারাদিন মাঠে বললে, আন্দোলন বললে এরা রাজি, পড়তে বললে এরা সমস্যা। হোয়াট এভার, যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ফ্রান্সিস বেকন। মনে রাখবা, বেকন মানে হচ্ছে বাঁকা, উনি বাঁকা তেরা সাহিত্য রচনা করে, আর এই বাঁকা তেরা সাহিত্য মানে হচ্ছে ইজিয়েস্ট। উনি একজন হচ্ছে ইজিয়েস্ট, উনি ড্রামাটিস্ট না, উনি নোবেলিস্ট না, উনি জার্নালিস্টও না। খালি সেন্সটা ডেভেলপ করো। বেকন মানে হচ্ছে বাঁকা, বেকন মানে হচ্ছে বাঁকা, বেকন মানে হচ্ছে বাঁকা, বেকন মানে হচ্ছে বাঁকা, উনি বাঁকা তেরা টাইপের সাহিত্য রচনা করে, এই জন্য উনি হচ্ছেন একজন ইথিয়েস্ট। আচ্ছা, এরপরে কি বলছো, হোয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে? হ্যামলেট। মাই গুডনেস, খেয়াল করে দেখবা হ্যামলেট, হ্যামলেট কোথাকার রাজা ছিলেন? ডেনমার্কের রাজা। ডেনমার্কের রাজধানীর নাম কি বলো? ডেনমার্কের রাজধানীর নাম কি? কোপেনহেগেন। খুব গুরুত্বপূর্ণ, ডেনমার্ক। দেখবা ইংল্যান্ডের খুব পাশেই। তুমি দেখবা যেমন হচ্ছে অথেলো ইতালিকে কেন্দ্র করে, তারপরে হচ্ছে ম্যাকবেথ মানে স্কটল্যান্ডের রাজা মেবে, মানে সব কিছুই দেখবা কি বলে ওই আশেপাশে ঘুরে বেড়াইতেছে। উনি যত রাজা রানী নিয়ে যত কবিতা, সাহিত্য, ড্রামা লিখছেন, একটা মনে করো নিজের দেশের রাজাকে সমালোচনা করে না, সবগুলো দেখবা ওই সেন্ট্রালাইজ হয়ে গেছে ইউরোপে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে ডেনমার্কের রাজা। এটা মেবি 45 BCS এর প্রশ্ন। আজকে যেটা আমি তোমাকে বলে রাখি, হ্যামলেট থেকে প্রশ্ন আসবেই, সেটা হ্যামলেট থেকে চরিত্র আসুক, হ্যামলেট থেকে অন্যান্য বিবৃতি আসুক, হ্যামলেট থেকে উক্তি আসুক, হ্যামলেট থেকে অনিবার্যভাবেই একটা মার্ক পাবাই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ডেনমার্কের রাজধানী, ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন, ইংল্যান্ড না। এরপরে হচ্ছে মেবি অথেলো, ইয়েস অথেলো। এটা হচ্ছে তোমার কাকে কেন্দ্র করে? ফ্রান্স, ইতালিকে কেন্দ্র করে। সো দিস ইজ 100% ডেনমার্ক, ফ্রান্স হবে না। ফ্রান্স হচ্ছে ইংল্যান্ডের চিরশত্রু। ভারত পাকিস্তান যেভাবে হচ্ছে চিরশত্রু ছিল, ফ্রান্স এবং ইংল্যান্ড চিরশত্রু ছিল। এটা হচ্ছে বাস্তবতা, এটা সুপ্রসার ইতিহাস আছে। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ প্লে? জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার, আসলাম, দেখলাম, জয় করলাম। যদি ক্যারিয়ার সেট করতে পারো তাহলে যাবা, মেয়েকে দেখবা, বিয়ে করে নিয়ে চলে আসবা। আর যদি ক্যারিয়ার সেট করতে না পারো, ঘ্যান ঘ্যান করেও মানে 1000 দিন পড়ে থেকেও কোনো কাজ হবে না। যেইটা করলে সবাই তোমার হাতে তুলে দিবে, মুগ্ধ নয়নে তোমার দিকে তাকিয়ে থাকবে, সেটার পিছনেই এখন দৌড়ানোর বয়স। ও বৎস, ও মানে কি বলবো ভাইরা ও বোনেরা আমার, খুব ভালো করে খেয়াল করে দেখো, বর্তমান বিশ্ব কেন চিরচরিত নিয়ম, তোমার যদি ভালো কিছু না থাকে মানুষ তোমাকে ইভালুয়েট করবে না। ইউ আর নট রেসপেক্টেড, ইউ আর নট ইভালুয়েটেড বাই দ্য পিপল উইথাউট ইউর পজিশন। পিপল রেসপেক্টেড অনলি ফর দ্য কি বলবো হিজ অর হার পজিশন। মানুষ মূল্যায়িত হয় তার পজিশন দ্বারা। তাহলে ভালো করে খেয়াল করো, হোয়াট কাইন্ড অফ প্লে জুলিয়াস সিজার? জুলিয়াস সিজার এটা কি রোমান্টিক কোনো কিছু ছিল? অ্যান্টি রোমান্টিক ছিল না। এটা কি কমেডিয়ান ছিল? না। দিস ইজ হিস্টোরিক্যাল। জুলিয়াস সিজার ব্রুটুস। ইউঠো বন্ধু, তুমিও। জুলিয়াস সিজার বিখ্যাত সেনাপতি রোমান সাম্রাজ্যের জুলিয়াস সিজার। উইল আই গো 100%? আরো 20 মিনিট ক্লাস দিব ইনশাআল্লাহ। তাহলে এটা অবশ্যই অ্যান্টি রোমান্টিক না, এটা ছিল হচ্ছে আপনার হিস্টোরিক্যাল। শাইলক, মাই গড, শাইলকের ভিতরে দেখেন একটা সুৎখর সুৎখর ভাব আছে। শাইলক, শাইলকের ভিতরে দেখেন একটা শয়তান শয়তান ভাব আছে। বা এর নাম দিতে পারেন শয়তান, এরপরে বলতে পারেন হুমায়ুন ফরিদি, এরপরে বলতে পারেন মিশা সদাগর, এরপরে বলতে পারেন বেয়াদব, মানে বোরকা যত নামে আছে আপনি ডাকতে পারেন। আপনি সাহিত্য পড়ার সময় একদম গ্রামীণ ভাষা ইউজ করবেন। কথা বুঝাইতে পারছি? ছেড়ে দে শয়তান, কি যেন পাবি, কি যেন পাবি না, শাইলোক। কথা কি বুঝতেছেন? দেখেন শাইলোকের ভিতরে একটা সুৎখোর সুৎখোর ভাব আছে, ফিল হয় না?
শাইলক নামটাই দেখেন, শাইলক নামটার ভিতরেই দেখেন একটা সুৎকর ভাব আছে। 12 নাইট না, রোমিও জুলিয়েট না, এরপরে কি মিজার ফর মিজার মানে যেমন কুকুর তেমন মুগুর, মিজার ফর মিজার, যেমন কুকুর তেমন মুগুর, মিজার ফর মিজার। তাহলে এটা হচ্ছে কি দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটা হতে পারে মার্চেন্ট অফ রাজশাহী। তাহলে ভেনিস বলেন তো, ভেনিস কোন দেশের শহর? ইতালি। আপনি খেয়াল করে দেখেন, ইংল্যান্ডকে কেন্দ্র করে, ইংল্যান্ডের রাজা রানীকে কেন্দ্র করে উনি কোনো সাহিত্য রচনা করেন নাই। উনি সাহিত্য দিয়ে জীবনবোধ, জীবন বাস্তবতা, আলোচনা সমালোচনা সবই করছে। বর্তমান জামানায় যেভাবে আইসিটি মামলা দিয়ে রাষ্ট্রবিরোধী যারা সমালোচনা করে তাদেরকে আটকানো হয়, এটা অতীতেও ছিল, এক্সিকিউটেড, মৃত্যুদণ্ড দেয়া হইতো। সেটা আদিকাল থেকে হয়ে আসতেছে, ছিল, আছে, থাকবে। যারা ক্ষমতার মসনদে বসে তারা কখনোই সমালোচনা সহ্য করতে চায় না। দে আর দ্য সুপার কিং, সুপার পাওয়ার বিলংস টু দেম, দ্যাটস ওয়াই দে নেভার টলারেট দ্য ক্রিটিসিজম এগেনস্ট দেম বাই আদার্স। অন্যের দ্বারা তারা কোনোভাবেই সমালোচনা সহ্য করতে চায় না। এটা প্রাগ ঐতিহাসিক কাল থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। ফরমেশনটা ডিফারেন্ট। এই যে আপনি দেখেন সিজার, আপনার কি মনে হয় বর্তমানে, এই যে বর্তমানে দেখবেন বাচ্চা হইলে সিজার, বাট দিস ইজ আ নর্মাল প্রসেস। আমাদের বাঙালিদের ভিতরে এত ফোবিয়া, পেটে বাচ্চা আসলে ও বাবা না 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 না, বেড থেকে নামানোই যাবে না, ওখানেই খাওয়া, ওখানেই গোসল, ওখানেই টয়লেট, প্রয়োজনে বেডের মাঝখানে কেটে টয়লেটের ব্যবস্থা করে দাও, বেড থেকে নামাবায় না। কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলি, দিস ইজ আ প্রসেস। বিফোর লিভ ইউ জাস্ট কিপ দ্য নেক্সট জেনারেশন। তুমি চলে যাওয়ার আগে, বিদায়ের আগে, পৃথিবী থেকে প্রস্থানের আগে তুমি নেক্সট জেনারেশন রেখে যাবা। বাঙালি নারীরা মনে করো বর্তমানে তার আশেপাশের মনে করো নারীরা, খালারা, চাষিরা এমন একটা ফোবিয়ার ভিতরে রাখে, ও বাপরে বাপ, এটা কি পরিমাণ একটা ভয়ঙ্কর কাজ, ফুলসিরা পার হচ্ছে কঠিন। বাট মনে রাখবা, প্রেগনেন্সি ম্যাটার অফ দ্য প্রাউড। একটা নারীর যদি বলি সার্থকতা, তার মাতৃত্বে, প্রেগনেন্সি ইজ এ প্রসেস, এটা একটা প্রসেস। এটাকে ভয় পাওয়া, এটাকে ফোবিয়া বানানোর মতো কোনো বিষয় নয়। মেন্টালি যদি আপনি ফরওয়ার্ড থাকেন, এটাকে খুব বেশি কঠিন মনে হবে না। রিয়ালিটি এইটাই। সো নেভার বি ডিস্ট্রেসফুল, নেভার বি ফেয়ার, নেভার বি অ্যাংজাইটি, নেভার এভার। কোনোভাবেই এটা ভুল, মানে এই জাতীয় মেন্টালিটি রাখা যাবে না। নেভার গ্রো দিস, এগুলো গ্রো করতেই দিবেন না, নেভার এভার। দিস ইজ আ প্রসেস। খুব ভালো করে মনে রাখবেন, দিস ইজ আ প্রসেস, নাথিং বাট। ওকে, আচ্ছা বাচ্চারা, ভাই ও বোনেরা আমার, বাচ্চারা বলে ভুল হবে, মার্চেন্ট অফ ভেনিস, শাইলক, লিখে রাখেন সুদখোর। শাইলক কি? সুদখোর। শাইলক সুদখোর, শাইলক সুদখোর, শাইলক সুদখোর। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে খুবই গুরুত্বপূর্ণ, দেখেন, হোয়াই দেন ties none to you, for there is nothing either good or bad, but thinking make it so. ভালো মন্দ বলে কিছু নাই, মানুষের চিন্তাটাই ভালো মন্দ তৈরি করে। বিখ্যাত এই উক্তিটাও হ্যামলেট থেকে নেওয়া, ভালো মন্দ বলে কিছু নাই, মানুষের চিন্তায় ভালো মন্দ তৈরি করে। আপনি আপনার চিন্তাটা কিভাবে নেবেন এটা নির্ভর করবে আপনার উপর। আপনার চিন্তা পজিটিভ, এভরিথিং পজিটিভ টু ইউ। আপনার চিন্তা হবে নেগেটিভ, এভরিথিং নেগেটিভ টু ইউ। দিস ইজ দ্য রিয়ালিটি। সো এটা কিভাবে নেবেন এটা আপনার উপর নির্ভর করবে ইনশাআল্লাহ। সো হোয়াট এভার, এটা কিং লিয়ার না, ম্যাকবেথ না, অ্যাজ ইউ লাইক ইট না, অবশ্যই এটা হচ্ছে আপনার হ্যামলেট থেকে নেওয়া। আসেন আমরা একটু সামনের দিকে যাই। এরপরে কি বলছে দেখেন, ইন শেক্সপিয়ার প্লে হ্যামলেট ওয়াজ দ্য প্রিন্স অফ, খেয়াল করে দেখেন, হ্যামলেট ওয়াজ দ্য প্রিন্স। হ্যামলেট আসলে কোথাকার প্রিন্স ছিল? উনি কিন্তু জার্মানি পড়াশোনা করতে যান। উনি কি জার্মানি প্রিন্স ছিল? না। আগামী দিন আমি হচ্ছে পিপিটিতে প্রশ্নগুলো বানাবো এবং আপনাকে একটা টাইম লাইন দেবো, অর্থাৎ সলভ ক্লাসের মতো 30 সেকেন্ড দেবো, আপনি সলভ করবেন, এরপরে ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ। আজকে হচ্ছে ব্যস্ততার কারণে এটা হচ্ছে পিপিটি বানানোর সময় হয় নাই, এই জন্য ঢালাওভাবে পড়াইতেছি। নেক্সট দিনে একটা সুন্দর ডেকোরেশনের মাধ্যমে এই ক্লাসগুলো হবে এবং অবশ্যই আপনাকে একটা সময় দেওয়া হবে। মনে রাখবেন, শাইলক সুদখোর, শাইলক সুদখোর, শাইলককে সুদখোর, দ্য মার্চেন্ট অফ ভেনিস। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, উনি ওই যে বললাম না, ঘুরাই পেঁচাই দেখেন হ্যামলেট থেকে প্রশ্ন আসতেছে। আগে যে প্রশ্নটা, এটা হ্যামলেট থেকে। এ পর্যন্ত যতগুলো প্রশ্ন সলভ করছি টোটাল হচ্ছে 14টা, তার মধ্যে প্রায় 5 থেকে 6টা প্রশ্ন ছিল কিন্তু হ্যামলেট থেকে। ঘুরাইয়া ফিরাইয়া পেঁচাইয়া পুঁচাইয়া হ্যামলেট থেকে প্রশ্ন বেশি আসবে, এটা খুব ভালো করে মনে রাখবেন আর কি। হ্যাঁ, তাহলে হ্যামলেট ওয়াজ প্রিন্স, উনি কি নরওয়ের ছিল? উনি কি ব্রিটিশ
ব্রিটেনের ছিল, ভুল করে ব্রিটেন অ্যান্সার করা যাবে না, যাবে না, যাবে না। ইংলিশ সাহিত্য ভেবে ব্রিটেনের দাসত্ব করা যাবে না। খুব ভালো করে মনে রাখবেন, উনার যতগুলো সাহিত্য, শেক্সপিয়ারের যতগুলো সাহিত্যকর্ম, দেশের ভাগ মানে দেখেন আপনি সবগুলো তার ইংল্যান্ডের বাইরের। সো ভুল করে ব্রিটেনের অ্যান্সার করা যাবে না, যাবে না, যাবে না। এটা কি ফ্রান্সের? অবশ্যই না, এটা হচ্ছে ডেনমার্কের। এরপরে কি বলছে দেখেন, was this the first that thousands launched 1,000 ships and burnt the topless of helium of the tower, who speak the famous line? এটা কি সিজার? না, এটা সিজার না। এটা কি অ্যান্টোনিও? না, এটা হচ্ছে ডক্টর ফস্টাস, অর্থাৎ রেনেসা হিরো বলা হয় ডক্টর ফস্টাসকে। সেই ডক্টর ফস্টাস অর্থাৎ মনে রাখবেন হচ্ছে কি বলে শেক্সপিয়ার, অর্থাৎ যার মৃত্যুর কারণে শেক্সপিয়ারের দরজাটা খুলে গেছে, ঠিক আছে না, ক্রিস্টোফার মার্লো, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। উনিও একজন গ্রেটেস্ট ড্রামাটিস্ট ছিলেন, অর্থাৎ উনি যখন ইংল্যান্ডে, লন্ডনে প্রতিষ্ঠিত একজন নাট্যকার, ধরেন ঢাকা শহরে উনি একজন প্রতিষ্ঠিত নাট্যকার, ঠিক ওই মোমেন্টে ফেনী থেকে যাত্রা শুরু করলেন শেক্সপিয়ার লন্ডন তথা ঢাকার উদ্দেশ্যে। এটাই বাস্তবতা। এবং ওনার মৃত্যুর কারণে, হঠাৎ করে আচমকা মৃত্যুর কারণে শেক্সপিয়ারের বলা যায় ভাগ্য খুলে গেছে। এটা হচ্ছে বাস্তবতা। হয়তোবা মান্না বেঁচে থাকতে, এই যে বলতেছেন মেগাস্টার সুপারস্টার সাকিব খানের হয়তোবা আর একটু বেগ পেতে হতো, বা একটু অবশ্যই তার একটা ফ্যান বেস ছিল। বাস্তবতা এটাই। তো এই কারণে ডক্টর ফস্টাস বলা হয় রেনেসা হিরো, দ্য অ্যানাদার ট্র্যাজেডি ক্রিয়েটেড বাই কি বলে হচ্ছে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লোকে বলা হয় ফাদার অফ ড্রামা অর ট্র্যাজেডি। খুব একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন, শেক্সপিয়ার কিন্তু কোনো সাহিত্যের উপাধি জায়গা থেকে উনি কিন্তু কোনো কিছুর বাবা নন। উনি সাহিত্যের বাবা, ইংলিশের বাবা, বা মনে করেন হচ্ছে ড্রামাটিস্টের বাবা, ট্র্যাজেডির বাবা, এমন কিন্তু না। ক্রিস্টোফার মার্লো, এই যে মার্লো, তার অমর কীর্তি হচ্ছে ডক্টর ফস্টাস। এই মার্লো, ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ড্রামা অর ট্র্যাজেডি, ফাদার অফ ইংলিশ ড্রামা অর ট্র্যাজেডি। খুব ভালো করে মনে রাখবেন, ক্রিস্টোফার মার্লোকে বলা হয় ফাদার অফ। আপনারা শেয়ার করতে চান না ভাই, 100টা শেয়ার এ পর্যন্ত হয় নাই। খুব দুঃখজনক, আপনারা 200 ক্লাস করতেছেন কিন্তু 100টা শেয়ার হয় না। আমি জানি, আমি একটু কথা বলি, কথা বলতেই ভালো লাগে, এই জন্য বলি। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত কথা বলবো আপনাদের সাথে। তবে ক্রিস্টোফার মার্লো ফাদার অফ ইংলিশ ড্রামা অর ট্র্যাজেডি। আর মানে যদি বলেন হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি, অর্থাৎ শুধু ট্র্যাজেডির বাবা হচ্ছে ক্রিস্টোফার মার্লো। থমাস কিডকে বলা হয় রিভেঞ্জ ট্র্যাজেডির বাবা। থমাস হচ্ছে কিড, থমাস কিড হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি। শুধু ট্র্যাজেডির বাবা হচ্ছে আপনার ক্রিস্টোফার মার্লো, আর থমাস কিড হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি। কি বলছে দেখেন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। দেখবেন এই সাসপেনশনাল, অর্থাৎ এই যে দোদুল্যমানতা, অ্যাম্বিভ্যালেন্ট সিচুয়েশন আপনার ভিতরে দেখবেন কাজ করে। পালাবো কি পালাবো না, চাকরিতে জয়েন করবো কি করবো না, যাবো কি যাবো না, ধরবো কি ধরবো না, খাবো কি খাবো না। মানে শেক্সপিয়ারের যতগুলো, মানে একটা মহান উক্তি ছিল, ইউর নেচার ইজ ইউর ফিউচার। ভালো করে খেয়াল করে দেখেন, ইউর নেচার ইজ ইউর ফিউচার। ইউর নেচার ইজ ইউর ফিউচার, মানে এইটা আমার গুরুর কাছ থেকে শেখা। ইউর নেচার ইজ ইউর ফিউচার, তোমার নেচার যেমন হবে তোমার ফিউচারও তেমন হবে। তোমার নেচার যদি হয় দাসত্ব ভালে, তুমি এই যে পিছে পিছে ঘুরে বলবা সহমত ভাই, ছবি তুলে দিবা কত বড় লিডার হয়ে গেছো। আর যদি না, যদি স্বাধীনভাবে বাঁচতে চাও, তাহলে এই সহমত ভাইয়ের কাণ্ড কারখানা বাদ দিয়ে নিজের মতো করে গড়ে ওঠো। সো ইউর নেচার ইজ ইউর ফিউচার, হোয়াট এভার। টু বি অর নট টু বি, খেয়াল করে দেখো তোমার ভিতরে একটা সাসপেনশন কাজ করে কি না, করবো কি করবো না, করে কিনা বলো? অবশ্যই করে। এই কারণেই বলা হচ্ছে শেক্সপিয়ারকে পোয়েট অফ হিউম্যান নেচার। তার ভিতরে বললাম না যে উনি সকল যুগের সকল কালের মানুষের জন্য পোয়েট অফ হিউম্যান নেচার, উইলিয়াম শেক্সপিয়ার। হোয়াট এভার, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা হচ্ছে কিং লিয়ার, অবশ্যই না। অ্যাজ ইউ লাইক ইট, অবশ্যই না। এটা অবশ্যই থেকে নেওয়া, হ্যামলেট থেকে নেওয়া, রাইট। এরপরে দেখো, এটা 40তম বিসিএস এর প্রশ্ন। অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। All the perfumes, you can imagine, all the perfumes of Arabia will not sweeten this little hand. আরবের সমস্ত সুঘ্রাণ আমার হাতকে সুবাসিত করতে পারে নাই। পাপ কখনোই বাপকে ছাড়ে না। জীবনের শেষ পর্যায়ে গিয়ে হলেও
মানসিক যন্ত্রণায় ভুগতে ভুগতে তুমি নিঃশেষ হয়ে যাবা, শূন্য হয়ে যাবা। আজকে ধরো তোমার জৈবনে রক্তের গরমে অনেক কিছু ভাবলেও এক সময় মানে তুমি যেমন ছিলা হেল্পলেস, ওয়ান ডে ইউ উইল বি হেল্পলেস, আবার হেল্পলেস হয়ে যাবা। করে খেয়াল করে দেখো, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া, এটা কিন্তু সাসপেনশনাল একটা প্রশ্ন। যে উক্তিটা কার? ম্যাকবেথের না লেডি ম্যাকবেথের? 100% লেডি ম্যাকবেথ। কোনোভাবে এটা সাসপেনশন উত্তর করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। প্রিয় ভাই বোনেরা আমার, আজকে আর আগাবো না, আমরা 17 থেকে শেষ করলাম। ইনশাআল্লাহ কালকে বা পরশুদিন প্রতিদিন আপনাদের সাথে একবার দেখা হচ্ছে শাকিল স্যারের সাথে। ওয়ান্স এগেন পরিশ্রম দিয়ে এ পর্যন্ত এসেছি, সামনের দিনগুলোতে এমনটাই করবো ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে সেই সেশনগুলো নিচ্ছি, এগুলো চলতে থাকবে ইনশাআল্লাহ।